কতজন হতে পারে সদস্য? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম অলরেডি আমরা 21 জন স্টুডেন্ট। আমি 23 জন দেখাচ্ছি এখানে। আচ্ছা যাই হোক, আসছে স্যার একজন। শুরু করে দেই। অনেকটা সময় নষ্ট হয়ে গেল শুধু আগেই যদি এটা করতাম তাহলে ভালো ছিল, এতক্ষণ ক্লাস অর্ধেক হয়ে যেত। আচ্ছা, ম্যানেজমেন্ট অফ কনফ্লিক্ট, আমরা কনফ্লিক্ট করতেছিলাম তাই না? তো কনফ্লিক্টের কিছু ম্যানেজমেন্ট আছে, সেইগুলো আমরা এখন একটু জানবো। আমরা তো জানি যে কেন কনফ্লিক্ট হয়, কত ধরনের কনফ্লিক্ট থাকতে পারে, এই বিষয়গুলো আমরা জানি, কিন্তু এখন কনফ্লিক্টের ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব? আচ্ছা, তোমরা যখন মনে করো কোন একটা কনফ্লিক্টে পড়ে গেলা, তখন তোমরা তার ম্যানেজমেন্টটা কিভাবে করো একটু বলো তো আমাকে। কেউ বলো যে তোমরা ধরো কোন একটা সিদ্ধান্ত নিতে পারতেছো না, কনফিউশনে আছো, তখন এটাকে তোমরা কিভাবে ওভারকাম করো? কনফিউশন তো সেই জায়গায় রেখে দাও না, অবশ্যই এটাকে ওভারকাম করার চেষ্টা করো। তো সেটা কিভাবে করো আমাকে একটু জানাও তো। দুইটার মধ্যে কম্পেয়ার করার চেষ্টা করি কোনটা সবচেয়ে বেটার। কম্পেয়ার করার চেষ্টা করো। আচ্ছা, তুমি কম্পেয়ার করলা, বাট ইকুয়াল, বোথ আর ইকুয়াল, দোজ টাইম তুমি আসলে কি দেখার চেষ্টা করো, কি করার চেষ্টা করো? মানে মনে করো এটা ইকুয়ালি, মানে সোজা কথা, দুজনেই সমান, 25-25, 25-25 দুজনই, সেক্ষেত্রে তুমি এটাকে কিভাবে ম্যানেজ করো? ম্যাম একা নিতে না পারলে তখন ফ্রেন্ডের সাথে শেয়ার করব, জি ম্যাম। শেয়ারিং, তখন আর কি। জি ম্যাম। আমরা থার্ড পার্টি ইউজ করি তখন, এই তো ম্যাম মানে জি কি ম্যাম। আরেকজনের আইডিয়া নেই আর কি, যে কিভাবে। আইডিয়া নেই। আচ্ছা, কিছু জিনিস চলে আসছে। আর কি একটা মিনিমাইজ করার চেষ্টা করি না আমরা, জি ম্যাম। জি ম্যাম। কম্প্রোমাইজ করার চেষ্টা করি। মনে করো তোমার প্রত্যেকটা ইস্যু, কনফ্লিক্ট যুক্ত যতগুলো ইস্যু আছে প্রত্যেকটাই মনে করো ইকুয়াল, বাট সেখানে আমাদের কিছু করার প্রয়োজন হয়, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ফোর্সিং। একটা বিষয়কে ফোর্স করতে হয় আমাদের যে এইটাই ভালো হবে, এইটাই ঠিক হবে। আমরা ফ্রেন্ডের সাথে আলোচনা করি আর যেটা মন সেটা করি, আমার যেটাকে মনে হয় যে এইটাই পারফেক্ট, আমরা তখন কি করি, ওইটাকেই ফোর্স করার চেষ্টা করি, ঠিক আছে? আমরা স্যাটিসফ্যাক্টরি একটা লেভেলে যাওয়ার জন্য ওই ইস্যুটাকে ফোর্স করি। তারপর হচ্ছে কম্প্রোমাইজ করি। আমি দুইটাই আমার পছন্দ, দুইটা টি শার্টই আমার পছন্দ, বাট আমি নিতে পারতেছি না, আমার রেঞ্জ কম, যদি পারতাম আমি দুইটাই নিয়ে নিতাম, কিন্তু আমার রেঞ্জে হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করি, একটাকে কম্প্রোমাইজ করে আরেকটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তারপর অ্যাশিওর প্রাইভেসি, আমরা প্রাইভেসির দিকটাকেও একটু লক্ষ্য রাখার চেষ্টা করি। হ্যাঁ, যেমন আমি আমি এখন নিলাম, বা আমি আমি একটা, আমার দুইটা ফ্রেন্ড, দুইজনই আমার চোখে খুবই ভালো, খুবই সুন্দর, খুবই সবকিছু ঠিক আছে, কিন্তু আমি দুজনকেই সমানভাবে সবকিছু শেয়ার করতে পারি না, কারণ আমি তাকে শেয়ার করি যার কাছে আমি আমি সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করি। সো এটা অ্যাশিওর প্রাইভেসিতে চলে আসে। সিম্পাথাইজ অ্যান্ড এম্পাথাইজ, এই জায়গাটায় আমরা যদি একটু দেখি, সিম্পাথাইজ এম্পাথাইজ এটা কি, সিম্প্যাথি মানে কি আর এমপ্যাথি মানে কি বলতো? সিম্প্যাথি মানে হলো সহানুভূতি। সমমর্মিতা এবং সহমর্মিতা, ঠিক আছে? দুইটা যদিও শুনতে একই রকম শোনা যায়, কিন্তু দুইটার কার্যক্রম কিন্তু দুই রকম। মানে সিম্পাথাইজ মিন্স হচ্ছে, মানে সিম্পাথাইজ যদি আমরা বলতে যাই, আমরা সমমর্মিতা বুঝি। এখন সমমর্মিতা হচ্ছে তোমার যে পার্টনার, সে যেভাবে হচ্ছে ফিল করছে, বা যে ব্যক্তিটার কথা তুমি বলছো, বা তোমার যে ক্লায়েন্ট, সে যেভাবে ফিল করছে তুমিও ঠিক একইভাবে ফিল করলেও করতে পারো। হ্যাঁ, সেটা হচ্ছে সমমর্মিতা।
আর হচ্ছে সহমর্মিতা হচ্ছে তুমি একইভাবে ফিল করছো কিন্তু নিচে একটা রোল প্লে করতেছো, বিকজ তুমি একজন এক্সপার্ট। সো তুমি অবশ্যই তাকে বলতে পারো যে আমি আপনার কষ্ট বুঝতে পারছি, সম্পূর্ণভাবে আমি ফিল করছি। তাতে কি হবে, সে হচ্ছে একটু তোমার প্রতি দুর্বল থাকবে, মানে দুর্বল থাকবে মিন্স তোমাকে ট্রাস্ট করা শুরু করে দেবে। আমি আপনার কষ্টটা সম্পূর্ণ বুঝতে পারছি, কিন্তু তুমি সে যদি কান্নাকাটি করে ফেলে তুমি কান্নাকাটি করবে না। এইটা একটা বড় গুণ, মানে এমপ্যাথির 3 নাম্বার সেকশনে এটাকে নিয়ে আসে যে একইভাবে তুমি সবকিছু ফিল করবা, তুমি সবকিছু তার বোঝার চেষ্টা করবা। তুমি মানে জুতার ভেতরে মোজা যেরকম পরে, এমপ্যাথি জিনিসটা হচ্ছে সেই রকম, ঠিক আছে? আর সিম্প্যাথি জিনিসটা সেরকম না। আমি ঠিক আছে তার কষ্টটা বুঝতে পারলাম এই পর্যন্ত, কিন্তু আমি তার কষ্টটাকে আসলে ফিল করতে পারছি। আমি যখন তার কষ্টটা ফিল করতে পারবো তখন আমি তার ব্যথাটা মানে নাশক করার চেষ্টা করতে পারবো। এটা হচ্ছে সিম্প্যাথাইজ এবং এমপ্যাথাইজ। এই জায়গাটায় কনফ্লিক্টের ম্যানেজমেন্টে এভাবে আসে যে তোমার দুইটা বিষয়ের উপর তোমাকে সিলেকশন করতে হবে। তুমি কোনটাকে একেবারে আপন করে নিতে চাচ্ছ, কোনটাকে ঠিক আছে আমি ওকে ওকে পছন্দ করি, এটাও আমি আবার নিতেও পারছি না, এরকম ভাবে মানে ফোর্সিংটাও এখানে চলে আসে। লিসেন অ্যাক্টিভলি, যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তোমাকে অ্যাক্টিভলি আগে এটাকে শুনতে হবে। তুমি যদি ভালোভাবে শুনো তুমি দুইটা জিনিসের মধ্যে খুব ভালোভাবে কম্পেয়ার করতে পারবা। মেইনটেইন ইকুইটি, এখন তোমার চয়েসেবল একটা জিনিস আছে, সে আমরা সবসময় কি করি যে আগে আগে আজ তাকে আমরা চয়েস করি, কিন্তু দেখা যাবে যে যেই টুলসটা হচ্ছে আমার নেওয়া উচিত সেই টুলসটা একটু পেছনে আছে, আমাকে এটার জন্য একটু কষ্ট করতে হবে, আমি চাইলেই তাকে পাচ্ছি না, কিন্তু আমি আবার এক্সেসিবল যেটা আছে সেটাও আমি নিতে পারছি না, তখন আমাকে একটু কষ্ট করেই নিতে হবে। এটাই হচ্ছে ইকুইটি, সমতা তৈরি করা। আচ্ছা, ফোকাস অন ইস্যু, আমি আসলে কিসের উপরে কাজ করতেছি সেটাও কিন্তু ফোকাস করার একটা মানে একটা দেখার বিষয়। আমি যে ইস্যুর সাথে, তোমার সামনে অনেকগুলো ইস্যু থাকতে পারে কিন্তু সব ইস্যু তোমার একটার সাথে আরেকটা নাও যেতে পারে, যেটা কমফোর্টেবল হবে সেটাই তুমি নিবা। লাইক তোমাকে আমরা যখন হচ্ছে যে চয়েস দেই, তোমরা হচ্ছে এইচএসসি তে বা এসএসসি তে পড়ে আসছো, চয়েসে তোমার যেটা ম্যাচিং হচ্ছে তুমি সেটাই কিন্তু আহ সেটাই নিচ্ছ, ঠিক আছে? যেটা ম্যাচিং হচ্ছে না সেটা নিচ্ছ না। অ্যাভয়েড ব্লেম, এটা অনেক বড় একটা মানে টপিক বিষয়। অ্যাভয়েড ব্লেম, তুমি একটা কনফ্লিক্টকে মানে কনফ্লিক্টটাকে ম্যানেজমেন্টের জন্য ব্লেম করতে পারো না যে এটার জন্য খারাপ, এটার জন্য আমি নিব না। হ্যাঁ, এই ইউনিভার্সিটিটা খারাপ এই জন্য আমি নিব না, এটা করা যাবে না। তুমি এটা করতে পারো যে ইউনিভার্সিটিতে আমি ভর্তি হতে পারছি না কজ আমার আসলে ফ্লেক্সিবল না আমি ওখানে, হ্যাঁ এই একটা বিষয়, বাট এটা খারাপ, এটা করা যাবে না, এটা এই ধরনের ব্লেমিংটা করা যাবে না। আইডেন্টিফাই কি প্রবলেম, আমি আমার যে কনফ্লিক্টটা তৈরি হয়েছে ওখানে কিছু কি প্রবলেম, আমাকে যে বলছিলাম না এর আগে প্রস এন্ড কনস, নেগেটিভ পজিটিভ নির্বাচন করা, সেটাই। রেস্টেড কি প্রবলেম ফ্রিকুয়েন্টলি, একই জিনিস আমরা আবার দেখতে পারি যে বারবার আমরা দেখি যে আসলে কি প্রবলেম গুলা বা আমাদের চোখের সামনে আসতেছে কিনা। তোমরা কি বুঝতে পারতেছো নাকি আমি অনেক বেশি ফাস্ট যাচ্ছি? ম্যাম একটু ধীরে ধীরে বলেন। আরেকটু ধীরে বলবো না? আচ্ছা, তো তারপর হচ্ছে এনকারেজ ফিডব্যাক, যে কোনো ইস্যুর উপরে ধরো হচ্ছে কেউ একজন তোমার 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 যেই ক্লায়েন্ট রিলেটেড যদি কোনো কনফ্লিক্ট থেকে থাকে, হয়তোবা এই ক্লায়েন্টেরই কোনো একটা প্রবলেম তৈরি হয়েছে, তুমি এখন তাকে যখন ইয়া করতে যাবা, কি বলে, তাকে সার্ভিস দিতে যাবা, কিছুটা প্রবলেম হয়তোবা তুমি ফেস করতেছো, তো সে দেখা গেছে হয়তোবা তুমি না ফেস করলে হয়তোবা মানে ক্লায়েন্ট ফেস করতেছে, ক্লায়েন্টের যে প্রবলেম গুলো সে দিচ্ছে, যে ফিডব্যাকটা সে দিচ্ছে, এটাকে তুমি যদি কনফিউশন হিসেবে মানে তৈরি করে ফেলো যে উনি এরকম দিচ্ছে তাহলে আমি নেক্সট স্টেপে যাব না, সেটা অবশ্যই করা যাবে না। তোমাকে অবশ্যই এনকারেজ করতে হবে
যে ওর ফিডব্যাকটাকে তুমি অবশ্যই কোনো ধরনের ইয়ে করা যাবে না, কমপ্লিকেসি তৈরি করা যাবে না, তাকে মানে এটার জন্য তাকে বাহবা দিতে হবে। হ্যাঁ, এবং এখানে যদি তোমার নিজের কোনো সংশোধনের জায়গা থাকে সেটা তোমাকে ওপেন করতে হবে, এবং সেটা তুমি করবে অ্যাজ এ থেরাপিস্ট। তোমাকে সেই কনফিউশন থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে, এবং তুমি এটা মানে বলা যাবে না, প্রয়োজনে তুমি ক্লায়েন্টের হেল্প নিতে পারো। লাইক তুমি একটা সেকশনে থেরাপি দিচ্ছ, তুমি একটা নি সেকশনে যদি থেরাপি দিয়ে থাকো, নি সেকশনে অনেকগুলো কমপ্লেক্স থেকে থাকে, সেক্ষেত্রে তুমি যদি বলো যে এইটাই করলে আপনার জন্য ভালো হবে, হ্যাঁ, বা ওইটাই, এরকম কনফিউশন তার মধ্যে তৈরি হইলো না, তুমি এরকম ভাবে ডিরেক্ট করলা, কিন্তু দেখা যাচ্ছে যে এটা তার জন্য ভালো নাও হতে পারে, সেক্ষেত্রে তুমি কি করতে পারো, তুমি কিছুদিন ট্রায়াল বেসিসে তাকে সেটা দিয়ে দিতে পারো, কিন্তু তোমাকে কম্প্রোমাইজিং হইতে হবে। যেমন সে যদি তুমি বলো যে না এটা এই জন্যই ঠিক আছে, এটা চেঞ্জ করা যাবে না, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন কিন্তু অনেক বড় একটা বিষয়। ক্লায়েন্ট যদি মনে করে যে না আমি আসলে এইভাবে তো ভালো থাকতেছি না, এটা মনে হয় অন্যভাবে হলেও একটু ভালো হইতো, তোমাকে এটা অবশ্যই তাকে বাহবা দিতে হবে। মানে কি বলে বাহবা দেওয়ার ইংরেজিটা কি ভুলে গেছি, whatever। তাকে মানে স্যাটিসফ্যাক্টরি একটা রেজাল্ট যা তার জন্য আসে সেটা খেয়াল করতে হবে। আইডেন্টিফাই অল্টারনেট সলিউশন, যেমন তোমরা বললা যে ফ্রেন্ডের সাথে শেয়ার করো, এটাও অল্টারনেট সলিউশন হিসেবে নেওয়া যায়। ফ্রেন্ডের সাথে শেয়ার করলে ফ্রেন্ড দেখা গেছে একটা তোমাকে যুক্তি তর্ক দাঁড় করাইতে পারে। গিভ ইউর পজিটিভ ফিডব্যাক, তোমার পজিটিভ ফিডব্যাকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর কিভাবে সেটা হতে পারে, দুইটার ক্ষেত্রে তুমি যদি পজিটিভ ফিডব্যাক দিলা তাহলে তোমার মানে ম্যানেজমেন্ট কিন্তু হইলো না। যেটাকে তুমি আসলে মানে নিচ্ছ, ফাইনালি নিতে চাচ্ছ, সেটাকে পজিটিভ ফিডব্যাক দাও, তাহলে তোমার অপোজিট যে মানে টপিক বা যে বিষয়টা থাকতেছে সেটা অটোমেটিক্যালি তোমার কাছ থেকে চলে যাবে। এগ্রি অন অ্যান অ্যাকশন প্ল্যান, আমরা যখন দুইটা বিষয়ের উপর একটাকে চুজ করব তখন ইমিডিয়েটলি যদি আমি হচ্ছে সাথে সাথে ওই অ্যাকশন প্ল্যানে চলে যাই ওইটাকে নিয়ে, তখন দেখা যাবে যে আমার সেকেন্ড অপশন নিয়ে কনফিউশন তৈরি হবে না। যেমন হচ্ছে এটা বেশিরভাগ পাত্রী দেখার ক্ষেত্রে হয়ে যায়। আমি বললাম এটা নাও হতে পারে। অনেক সময় দেখা গেছে ছেলের বাবারা মনে করে ওই ধরো বিয়ের ডেট 2 মাস পরে ঠিক করছে, ছেলের বাবারা মনে করে আচ্ছা আর একটু দেখি, ঠিক আছে আর একটু দেখি, ওই মেয়েটা হইলে মনে বেশি ভালো হইতো, বেশি সংসারী ছিল, সুন্দরী ছিল, এরকম। মেয়ের বাবারাও সেম কাজ করে, ওই পাত্রটা মনে হয় ওইটা ব্যাংকে জব করে, আরে আরে না ওই ছেলেটা হচ্ছে ইঞ্জিনিয়ার, এই তো ব্যাংকে জব করে, 9টা 5টা কাজ করবে, ওই ছেলেটা হচ্ছে ডক্টর, মানে 9টা 5টা কাজ করলেও না কোনো সমস্যা নাই, সে তো ডাক্তার। ঠিক আছে, এই ধরনের কনফিউশন, এটা আমি তোমাদেরকে সহজবোধ্য ভাবে বলে দিলাম। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম। জি ম্যাম। এতক্ষণ গুতাগুতির পরে আমার মোবাইলের চার্জ রানিং লো, সো খুব বেশি সময় আর তোমাদেরকে ক্লাস নিতে পারবো না, বাট আমি কনফ্লিক্টটা আজকে শেষ করে দিব। ফ্রাস্ট্রেশনটা নিতে চাইছিলাম, ওইটা আমি নেক্সট ক্লাস নিব। কনফ্লিক্টের কিন্তু কিছু বেনিফিট আছে। কনফ্লিক্টের আওয়াল তো খুশি হয়ে গেছে, আওয়াল সাথে সাথে ও জি ম্যাম বলে ফেলছে। আচ্ছা না ম্যাম, আপনার ক্লাস অনেকদিন পাই নাই ম্যাম, মানে আমাদের এখানে একটু প্রবলেম হচ্ছিল, তো ক্লাস পেয়ে খুশি ম্যাম, ক্লাস বন্ধ হওয়ার জন্য না। ও আচ্ছা আচ্ছা, তাই তাহলে খুশি হইলে তো এত তাড়াতাড়ি জি ম্যাম বলার কথা না। কিন্তু কথা হচ্ছে তোমরা কি আমার ক্লাস বুঝতে পারো কিনা, আমি কি অনেক বেশি ফাস্ট যাই কিনা, এটা একটা বিষয়। আমার কাছে ইদানিং কেন যেন মনে হচ্ছে আমি অনেক ফাস্ট কথা বলি, তোমরা নাও ম্যাম একটু বুঝতে স্লো পারো। বললে ভালো হয়। ম্যাম সাইকোলজি বুঝতে তো অনেক প্রবলেম। ম্যাম ক্লাসের সময় মনে হয় অনেক ইজি, কিন্তু শীট পড়তে গেলে অনেক কঠিন লাগে। অনেক কঠিন, হ্যাঁ এটা হচ্ছে বিষয়। সাইকোলজি তুমি যত পড়বা তোমার কাছে মনে হবে এত ইজি, মানে যখন ক্লাসে থাকি ম্যাডাম সব বুঝছি, যখন পড়তে যাই তখন দেখা যায় যে আসলে কতটা বুঝছি আর না বুঝছি। এটা আমাদেরও লাগতো। আমরা হচ্ছে আমি তোমাদেরকে একটা এক্সপিরিয়েন্স দিলাম, আমার আসলে এক্সপিরিয়েন্স শেয়ার করতে অনেক মজা লাগে, ভালো লাগে। আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, তো হচ্ছে আমার একজন কাজিনের বিয়ে, আমি জাস্ট আমার একটা এক্সপিরিয়েন্স বললাম, বলতেছি তোমাদেরকে।
আমার একজন কাজিনের বিয়ে। তো সাধারণত বিয়ে বাড়িতে গেলে মেয়েদের জন্য যা হয় আর কি, ওই কাজিনের বিয়েতে এখন হচ্ছে আমার জন্য প্রপোজাল চলে আসছে। এখন আসছে তো আমার যুক্তি হচ্ছে আমি পড়াশোনা শেষ করব, দেন হচ্ছে বিয়ে করব, এর আগে আমি বিয়ে করব না। তো যে কাজিনের বিয়েতে গেলাম তার বড় বোন আমাকে বলতেছে যে তুই কোন সাবজেক্টে পড়াশোনা করিস? সাইকোলজি পড়তেছি। সাইকোলজি একটা সাবজেক্ট হইলো, মানে আমার না এত রাগ লাগছে, বাট আমি কিছু বলি নাই। হ্যাঁ, জাস্ট লাস্ট কথাটার জন্য অপেক্ষা করো। সাইকোলজি একটা সাবজেক্ট হইলো, এটা তো না পড়ে পরীক্ষা দেওয়া যায়, এটার জন্য কেউ বিয়ে কেউ আটকে রাখে নাকি? আমার রাগে মাথা চলে গেছে। আমিও তো সাইকোলজি পড়ছি, আমি পড়ি নাই, আমার ডিগ্রিতে সাইকোলজি ছিল। তখন আমার মাথায় ঢুকতেছে যে ডিগ্রি সাইকোলজি আর হচ্ছে অনার্সের সাইকোলজি দুই জিনিস। ঠিক আছে, ডিগ্রিতে যা মানে ডিগ্রি মিনস হচ্ছে বিএ বা পাস কোর্সে যা পড়ায়, হ্যাঁ, সেটা আমরা ইন্টারে পড়ে আসছি, মানে এইচএসসি তে আমি পড়ে আসছি। আই নো বেটার দেন হার বা আমার ওই কাজিন। সে যখন এই কথা হচ্ছে আমার এত মেজাজ খারাপ হয়েছে যে হ্যালো, তোমরা কি আছো সবাই? জি ম্যাম। আসো নাকি ঘুমাই গেছো তোমরা? আছি। আচ্ছা 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 আচ্ছা, ওকে। এখন তোমরা বলো, সাইকোলজিতে এখন তোমরা পড়তেছো, তোমাদের কাছে কি মনে হচ্ছে যে ওই না পড়ে পরীক্ষা দেওয়ার মতন অবস্থা করা যায় কিনা? না ম্যাডাম, এখন কখনোই না, অনেক কঠিন এটা। অনেক কঠিন বিষয়টা আসলে তা না, তোমাকে হচ্ছে পড়তে হবে। কারণ হচ্ছে আমি দেখা গেছে অনেক সময় মানে এরকম হয়, আমি গল্পটা তো শুনি নাই পুরাটা। গল্পটা শুনো নাই? গল্পটা হচ্ছে আমার এক কাজিনের বিয়েতে আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার জন্য প্রপোজাল আসে বিয়ের, এবং আমার অন্য আরেকজন কাজিন বলছে যে তুমি কোন ক্লাসে মানে কোন সাবজেক্টে পড়ো যে তুমি এখন বিয়ে করতে পারবে না। তো আমি বললাম যে সাইকোলজিতে পড়ি। তো তখন আমার ওই কি যেন কাজিন বলতেছে সাইকোলজি একটা সাবজেক্ট হলো, এটা তো না পড়েও পরীক্ষা দেওয়া যায়। আমি পড়ছি না ডিগ্রিতে, আমি পড়ছি না, এই আর কি বিষয় হচ্ছে এটা। তো এই জন্য বললাম যে তোমরা এখন কি ফিল করতেছো? সাইকোলজি আসলে যতটা ইজি মনে করা যায় ততটা ইজি না, আমাদের জন্য অনেকটা সহজ হয়ে আসছে, কারণ আমরা অনেকদিন মানে আমরা পুরো কোর্স কমপ্লিট করার পর আমরা প্র্যাকটিস করে তারপর এখন তোমাকে টিচিং এ মানে তোমাদেরকে পড়াচ্ছি। কারণ এই জন্য আমার কাছে কিছুটা এখন ইজি, বাট তোমাদের কাছে তো তোমরা একদম পুরোপুরি নতুন। পড়া ছাড়া সাইকোলজি কখনো বানানো যায় না যে বানায় লিখি, কখনো না। ঠিক আছে, বানায় লিখলে মার্কস পাবা না। আবার হচ্ছে একদম পুরোটাই তুমি শীট ধরে তুলে দিবা, সেটাও কিন্তু না। তবে যেটা করতে হবে তোমাদের, তুমি বুঝছো বিষয়টা সেটা আমাকে বুঝাইতে হবে যে হ্যাঁ আমি বুঝতে পারছি, ঠিক আছে, আমি বুঝছি এই জিনিসটা এই 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 এইটা তুমি খাতায় লেখো, আমি তোমাকে অবশ্যই মানে ভালো মার্কস দিবো, আমি কোনো খারাপ মার্কস দিই না, আমি চাই তোমরা পাস করে যাও। কিন্তু অবশ্যই কারণ হচ্ছে কি সাইকোলজি তোমাদের কি মনে হয় থার্ড ইয়ারে সাইকিয়াট্রি আছে, একদম সম্ভবত কোন একজন সাইকিয়াট্রিস্ট ক্লাস নেন, আমি স্যারকে চিনি না বা এখনো পরিচয় হয়নি সেভাবে। তো তোমাদের দেখা যায় যে মানে সাইকোলজিটা পড়া হয় না অন্যান্য সাবজেক্টের প্রেসারে, বাট তুমি যখন প্র্যাকটিসে যাবা তোমার সাইকোলজিটা সবচেয়ে বেশি কাজে লাগবে। তুমি যদি এখন পড়ে রাখো তুমি তখন বুঝতে পারবা। যেমন আমরা যখন পড়ছি মাস্টার্স কমপ্লিট করে ফেলছি, অনেক থিওরি বুঝি নাই, যেটা প্র্যাকটিসে গিয়ে আমি বুঝতে পারছি হ্যাঁ এটা তো এরকমটা হয়। ইভেন তো ফ্রয়েডিয়ান থিওরি বা এরিকসনের থিওরি আমি এখন আমার বাচ্চাকে দেখে আমি বুঝি যে হ্যাঁ এটা তো ফ্রয়েড এটা আগেই বলে গেছে, এটা তো এইরকমই হয়। এরকম মানে ওর আচরণ দেখে এখন আমি এই থিওরি গুলো ভালোভাবে বুঝতে পারতেছি। বিষয়টা হচ্ছে এরকম, তোমরা ঝাড়া মুখস্থ করতে থাকো, একটু বোঝার চেষ্টা করো, তোমাদের কাছে এত কঠিন লাগবে না, ইজি লাগবে। ওকে, আচ্ছা আসি হচ্ছে কনফ্লিক্টে, বেনিফিটস অফ কনফ্লিক্ট। এটা আসলে থ্রোলি বলে যাওয়া ছাড়া বা থরলি বলে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। অপরচুনিটি নট অবস্ট্রাগল বাই ডেভিড জনসন। ডেভিড জনসন যেটা বলছে অপরচুনিটি কিন্তু এটা অবস্ট্রাগল না, কোনো বাধা না, এটা একটা সুযোগ তৈরি করে।
কনফ্লিক্ট একটা সুযোগ তৈরি করে, কোনো বাধা দেয় না। আলটিমেটলি আমরা যদি মনে করি যে কনফ্লিক্টের কারণে আমরা বাধাগ্রস্ত হইলাম, কোনো কাজ কমপ্লিট করতে পারতেছি না, বিষয়টা আসলে তা না। এটা হচ্ছে কি করে, আমাদেরকে একটা সুযোগ তৈরি করে দেয়, আমি যেন বেটার কোনো কিছু নিতে পারি। হ্যাঁ, enable a person to become aware of problem in a relationship. তুমি যদি কোনো রিলেশনশিপের ক্ষেত্রে কনফ্লিক্টে পড়ে যাও, সেক্ষেত্রে তোমাকে খুব সচেতন ভাবে কাজ করার একটা প্রক্রিয়া হচ্ছে কনফ্লিক্ট, বা সচেতন ভাবে কাজ করতে পারবা। তুমি অসচেতন থাকলে তোমার রিলেশনশিপ কমপ্লিকেসির মধ্যে পড়ে যাবে। Energizer and motivates to deal with immediate problem. তোমার মধ্যে যদি কনফ্লিক্ট না থাকে, তুমি প্রবলেম সলভিং এর জায়গায় দেখা গেছে যে তুমি খুব ডিলে করবা, প্রবলেম সলভ করতে পারবা না, বা ওই প্রবলেম দেখা গেছে প্রবলেমের জায়গায় থেকে যাবে। আমরা একটা কথা বলি, যে কোনো প্রবলেম তোমার সামনে আসুক তোমাকে ফেস করতে হবে। তুমি যদি প্রবলেমকে এড়িয়ে বেড়াও, সেই প্রবলেম তোমার সাথে সাথে বেড়াবে, তুমি হ্যাপি থাকতে পারবা না। বাট তুমি যদি ইমিডিয়েট কোনো প্রবলেমকে সলভ করে ফেলো, তাহলে যেটা হবে যে এই প্রবলেমটা তোমার মধ্যে আর অ্যারাইজ করতেছে না, বা এই যে তুমি একটা ফেস করলা, কিভাবে ফেস করলে, এখানে কোনো ভুল হলে তুমি সেখান থেকে শিক্ষা নিতে পারো, নেক্সট টাইম যেন এই ধরনের কোনো কিছু না হয়। ঠিক আছে, তার মানে কি তোমাকে এম্পাওয়ার করতেছে। স্টিমুলেটস ইন্টারেস্ট অ্যান্ড কিউরিসিটি, ইচ অ্যান্ড এভরিথিং এটার সাথে রিলেটেড। একটা স্টিমুলেটস থাকে, ইন্টারেস্ট অ্যান্ড কিউরিসিটি, সবকিছু মিলেই কিন্তু একটা কনফ্লিক্টকে সলিউশন করা পসিবল হয়। আচ্ছা, রিলিভস মাইনর টেনশন, তোমার মাইনর টেনশন থেকে রিলিভস করবে তুমি যখন কনফ্লিক্টকে ম্যানেজ করবা। আর হচ্ছে কজেস ডিসিশন টু বি মেড মোর কেয়ারফুলি। ওই যে মাত্রই বললাম যে একটা প্রবলেমকে তুমি যখন কনফ্লিক্ট থেকে ম্যানেজমেন্ট করবা, তখন হচ্ছে তুমি অনেক কিছু এখান থেকে শিখতে পারবা, যেটা দেখা যাবে নেক্সট টাইম তোমার এই প্রবলেম হইলো না। হ্যাঁ, তারপর হচ্ছে প্রমোট সেলফ নলেজ, এটা তো হয়। আমি যত বেশি কাজ করব, আচ্ছা একটা এক্সাম্পল দিতে পারি, যে যত বেশি কাজ করে তার ভুল তত বেশি হবে, এবং তার শিক্ষাটাও, তার লার্নিংটাও ততটা বেশি হবে। তোমরা কি এটাকে বিলিভ করো? জি ম্যাম। তুমি কাজ করো না, তোমার ভুল হবে না, তোমার লার্নিংও হবে না। বাট তুমি কাজ করতেছো, তুমি পড়াশোনা করতেছো, তোমার ভুল হবে, তোমার লার্নিং হবে। তুমি পড়াশোনা করতেছো না, তোমার ভুল হবে না, তোমার লার্নিংও হবে না। ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে খারাপ স্টুডেন্টরা সবচেয়ে ভালো টিচার হয়। বাই, বলো তো। তারা বেশি ভুল করে বেশি শিখেছে। আচ্ছা, আর যারা হচ্ছে ফার্স্ট বয় ফার্স্ট গার্ল থাকে, ওদের ভুল কম, শিক্ষাও কম, তাদের মধ্যে পাঠ্যপুস্তকের জ্ঞান। এক্স্যাক্টলি, তাদের মধ্যে সেলফ ডিরেক্টেড যে লার্নিং থাকে সেটা মানে ইয়েটা কম থাকে। তারা দেখবে তুমি মানে একেবারে বই পুরো লাইন লিখে দিছে, ঠিক আছে। আর যারা হচ্ছে যে সেলফ ডিরেক্টেড লার্নিং এ থাকে, বুঝে শুনে করে, তাদের ভুল হবে, এটা ঠিক আছে, কিন্তু সে ওই ভুল থেকে শিক্ষা নেবে। কিন্তু যাদের হচ্ছে সেলফ ডিরেক্টেড লার্নিং না, সে ভুল থেকে শিক্ষা নেয় না, কারণ তার ভুলই তো হয় না। সে তো হচ্ছে বইয়ের খাতার মতো, মানে বইয়ের পেজ পারলে বইয়ের পেজটাই হচ্ছে খাতার মধ্যে উঠে চলে আসে। আমার একজন ফ্রেন্ডের কথা বলি, আমি তখন এইচএসসি তে পড়ি, আমার ওই ফ্রেন্ড খুবই ভালো স্টুডেন্ট, খুবই ভালো স্টুডেন্ট, এবং ক্লাসে যখন ও পড়া বলতো, আমাদের তো সেই সিস্টেম ছিল, মানে পড়াশোনা মানে ক্লাসে পড়া দিতে হবে এইচএসসি তে। তো ও হচ্ছে একেবারে মানে এ থেকে জেড পর্যন্ত পুরাটা বলবে। এখন টিচার তার এত সময় নেই ওর এ টু জেড মানে শোনার জন্য। টিচাররা কি করে, স্পেসিফিক একটা পয়েন্টস বলে, তুমি এই পয়েন্টসটা বলো। এখন সে তো এটা করতে পারে না, এটা তো বলতে পারে না, সে স্পেসিফিক ওই পয়েন্টসটা বলতে পারে না, তার কারণ এটা হচ্ছে মিডল টাইমে আসছে। তো তাকে একদম শুরু থেকে শুরু করতে হবে। হ্যাঁ, এটা সে ক্লাসে পড়া বলতে পারে না। তখন আমাদের একজন টিচার বলছে যে তোমার এই অভ্যাসটা তুমি পরিবর্তন যদি না করো, দেখা যাবে পরীক্ষার সময় তুমি ফার্স্ট লাইনটা ভুলে গেছো, এরপর তুমি লিখতেই পারবে না, খাতা টোটালি ব্ল্যাঙ্ক জমা দিতে হবে। তখন ও বললো যে স্যার আমার তো এটা হয়, আমার তো এরকমটা হয়, আমি সেজন্য অনেক কষ্ট করে সবকিছু মুখস্থ রেখে তারপর হচ্ছে পরীক্ষার খাতায় মানে আমার লিখতে হয়।
মানে দেখা গেছে যে পরীক্ষার একদিকে খাতা দিচ্ছে, ও হচ্ছে প্রথম লাইনটা দেখে 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 তাড়াতাড়ি ঢুকে খাতার মধ্যে প্রথম মানে নাম ধাম কিছু লেখা নেই খাতার মধ্যে লিখে দিল, তা নাহলে সে ভুলে যাবে। এই হচ্ছে বিষয়। সো সেলফ ডিরেক্টেড লার্নিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের কারো যদি এই ধরনের কোনো অভ্যাস থেকে থাকে পরিবর্তন করার চেষ্টা করবে, এটা অনিবার্য। তো আজকে আমার মনে হয় এই পর্যন্ত থাকুক। আমি হচ্ছে ফরগেটিংটা আগামী ক্লাসে পড়াবো। ওকে ওকে ম্যাম। ওকে, আল্লাহ হাফেজ। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।